নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছে আজকে নিউজ টুডে। কর্মসংস্থান, শিল্পায়ন, বিনিয়োগ, বাংলার ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়েই তার শিল্পনীতি বা বাণিজ্য দিশা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন অর্থাৎ বিজিবিএস এর মঞ্চ থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মসংস্থান, শিল্পায়ন, বিনিয়োগ, বাংলার ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়েই তার শিল্পনীতি বা বাণিজ্য দিশা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন অর্থাৎ বিজিবিএস এর মঞ্চ থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 সালে তৃতীয় দফায় মুখ্যমন্ত্রী পদের শপথ নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এবার তার প্রধান লক্ষ্য হবে বাংলার শিল্পায়ন। সে ব্যাপারে তিনি যে তার কর্মকাণ্ড জারি রেখেছেন তা বোঝাতে চাইলেন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে। বক্তৃতায় স্পষ্টই জানিয়ে দিলেন, পরবর্তী প্রজন্মের কর্মসংস্থানের জন্য বাংলায় বিনিয়োগ নিয়ে আসাই তার অগ্রাধিকার। না হলে পরবর্তী প্রজন্মকে রক্ষা করা যাবে না। মুখ্যমন্ত্রী বলেন, কর্মসংস্থান ছাড়া পরবর্তী প্রজন্ম সার্ভাইভ করবে না। দেশ বিদেশের বণিক মহলের সামনে দাঁড়িয়ে এ রাজ্যের বিরোধীদের তোলা প্রশ্নেরও জবাব দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শুরু হয়েছে দুদিনের সম্মেলন। শুরুর আগে বিজেপি এবং সিপিএম নেতারা কটাক্ষ করেছিলেন আগের বাণিজ্য সম্মেলন থেকে বিনিয়োগের অঙ্ক নিয়ে। মুখ্যমন্ত্রী সেই প্রসঙ্গেরই অবতারণা করে বলেন, আজকে সকালবেলাও কেউ কেউ বলেছেন এতদিনে 14 থেকে 15 টাকাও বিনিয়োগ হয়নি। আমার কাছে নথি আছে, আমি নথি দেখিয়ে বলছি বাংলায় 12 লক্ষ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। কোনো প্রকল্পের কাজ চলছে, কোনো প্রকল্পের কাজ শেষের মুখে। তোমাদের কাছে কোনো প্রমাণ আছে? বাংলায় শিল্প স্থাপনে সরকারি লাল ফিতের ফাঁস যে কেটেছে তা গত কয়েক বছর ধরেই বলে আসছেন রাজ্য এবং রাজ্যের বাইরের শিল্পপতিরা। বিনিয়োগ এলে যাতে সরকারি স্তরে শিল্পপতিদের কোনো প্রক্রিয়াগত দীর্ঘসূত্রিতার মধ্যে পড়তে না হয় সে ব্যাপারে বুধবার আবারও শিল্পমহলকে আশ্বস্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু আশ্বস্তই করেননি, মুখ্যমন্ত্রী জানিয়েছেন মুখ্য সচিবের নেতৃত্বে একটি শিল্প বিষয়ক সমন্বয় কমিটি তৈরি করেছে রাজ্য সরকার। যে কমিটি শিল্পের সঙ্গে জড়িত দমকল, পরিবেশ সহ সমস্ত দপ্তরের সঙ্গে সমন্বয় করবে। চলতি মাসেই সেই কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার শাসনে বাংলায় কর্মসংস্কৃতি বদলের কথাও উল্লেখ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, আগে এখানে বিনিয়োগ আসতো না, কারণ এখানে ধর্মঘট, হরতাল লেগেই থাকতো। আমরা যেসব করতে দিই না, এখন বাংলায় একটা কর্মদিবসও নষ্ট হয় না। এও ঘোষণা করেছেন, চাইলে বৃহস্পতিবার থেকেই বীরভূমে দেউচা পাচামির কয়লা খনিতে উত্তোলনের কাজ শুরু হয়ে যাবে। ডানকুনি, কল্যাণী, খড়গপুর, মোরগ্রাম, পুরুলিয়া, জোগাসহ কিছু পণ্য করিডোর নির্মাণের ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ভুটানের মন্ত্রী ইয়ন ক্যানপুনসো। শিল্পপতিদের মধ্যে ছিলেন মুকেশ অম্বানি, সঞ্জীব গোয়েঙ্কা, সঞ্জীব পুরী, সজ্জন জিন্দল, হর্ষ নেউটিয়া, হর্ষবর্ধন আগরওয়াল। ভারতীয় ক্রিকেট দলে প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় শিল্প সংস্থার হয়েই ছিলেন বাণিজ্য সম্মেলনে। প্রত্যেকেই বাংলার শিল্পবান্ধব পরিস্থিতি এবং বদলে যাওয়া বাংলার প্রসঙ্গ উল্লেখ করেছেন। হাই নিউজ নেটওয়ার্ক। স্যালাইন কাণ্ডের রিপোর্ট জমা পড়ল কলকাতা হাইকোর্টে। রাজ্যের তরফে বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞা নামের বেঞ্চে রিপোর্টটি জমা দেওয়া হয়েছে। মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ডের রিপোর্ট জমা পড়ল কলকাতা হাইকোর্টে। রাজ্যের তরফে বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞা নামের বেঞ্চে রিপোর্টটি জমা দেওয়া হয়েছে। রাজ্য জানিয়েছে, মেদিনীপুর মেডিকেল কলেজের স্যালাইনে ভেজাল বা দূষণ ছিল না। এই স্যালাইনের গুণমানের দায় রাজ্য এড়াতে পারে না, জানান প্রধান বিচারপতি। জানুয়ারি মাসের শুরুতে মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালে সন্তান প্রসবের পর 5 মহিলা অসুস্থ হয়ে পড়েন। অভিযোগ, স্যালাইন দেওয়ার পরেই তারা অসুস্থ বোধ করেন। পরে 2 প্রসূতির মৃত্যু হয়। রিঙ্গাস ল্যাকটেট স্যালাইন দেওয়ার পরেই এই অসুস্থতা এবং মৃত্যু বলে দাবি করা হয়। অভিযোগ, গত 10ই ডিসেম্বর ড্রাগ কন্ট্রোলার একটি নির্দিষ্ট সংস্থাকে রিঙ্গাস ল্যাকটেট স্যালাইন উৎপাদন বন্ধ করার নির্দেশ দিয়েছিল। তারপরেও কেন এই স্যালাইন রাজ্যের হাসপাতালে ব্যবহার করা হচ্ছিল তা নিয়ে প্রশ্ন ওঠে।
এই ঘটনায় নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর মেডিকেল কলেজের 12 জন চিকিৎসককে সাসপেন্ড করেছেন। হাসপাতালের সুপার এবং এক জুনিয়র ডাক্তারকেও পরে সাসপেন্ড করা হয়। স্যালাইন কাণ্ড নিয়ে জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার সে বিষয়ে আদালতের রিপোর্ট জমা দিল রাজ্য। মোট 2টি ভাগের রিপোর্ট জমা দিয়েছে সরকার। রাজ্যের তরফে অ্যাডভোকেট কিশোর দত্ত জানান, রিপোর্টের দ্বিতীয় অংশ আদালতের কাছেই রাখা হোক, ফলে ওই অংশ এখনই প্রকাশ্যে আনা হচ্ছে না। রিপোর্টের প্রথম অংশ আদালত পড়বে এবং মামলাকারীদেরও দেওয়া হবে। এজি আদালতে দাবি করেছেন, মেদিনীপুরের হাসপাতালে স্যালাইনের কোনো ভেজাল বা দূষণ ছিল না। রিপোর্ট জমার আগেই প্রধান বিচারপতি রাজ্যের কাছে ক্ষতিপূরণের বিষয় জানতে চান। এজি জানিয়েছেন, ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। মৃতদের পরিবারের সদস্যকে চাকরির প্রস্তাবও দিয়েছে সরকার। এরপরেই প্রধান বিচারপতির মন্তব্য, সংবাদপত্রে পড়লাম সব স্যালাইন তুলে নেওয়া হয়েছে। তাহলে ওই সমস্ত স্যালাইন আপনারা সরবরাহ করেছিলেন, সেটা কি প্রতিষ্ঠিত হচ্ছে না? স্যালাইনের গুণমান নিয়ে রাজ্যের তো দায় রয়েছে। স্যালাইন কাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। বৃহস্পতিবারের রিপোর্টে রাজ্যের বক্তব্য পড়বেন বিচারপতি। মামলাকারীদের তা পড়তে দেওয়া হবে। এই মামলার পরবর্তী শুনানি 10 দিন পর। হাই নিউজ নেটওয়ার্ক। কলকাতা আন্তর্জাতিক বইমেলা উপলক্ষে চলছে বিশেষ বাস পরিষেবা। 28শে জানুয়ারি থেকে শুরু হয়েছে এই বইমেলা, চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। আর বইমেলায় যাতায়াতের সুবিধার্থে অন্যান্য বছরের মতো এবারও বিশেষ বাস চালাচ্ছে পরিবহন দপ্তর। বই প্রেমীদের জন্য সুখবর। গত 28শে জানুয়ারি থেকে শহরে শুরু হয়েছে বইয়ের উৎসব। 48তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা হচ্ছে সল্টলেকের সেন্ট্রাল পার্কে। 28শে জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার থেকে মেলা চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতি বছর বইমেলায় দেখা পাওয়া যায় অসংখ্য বইপ্রেমীদের। ভিড়ও থাকে প্রচুর। শহরে বইয়ের উৎসবে এসে বইপ্রেমীদের যাতে যাতায়াত করতে কোনো রকম সমস্যা না হয়, তার জন্য অন্যান্য বছরের মতো এবারও বিশেষ বাস চালাচ্ছে পরিবহন দফতর। আগেই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল, কলকাতা ও সংলগ্ন জেলাগুলি থেকে একাধিক রুটে চলছে বিশেষ বাস, যার গন্তব্য করুণাময়ী অর্থাৎ বইমেলা প্রাঙ্গণ। দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত চলছে বাস। যতদিন বইমেলা চলবে ততদিন অর্থাৎ 9 ফেব্রুয়ারি পর্যন্ত এই বাস পাবেন বইমেলায় যাতায়াতকারীরা। তবে ছুটির দিন ব্যতিক্রম। ওই দিনগুলিতে বাড়তি পরিষেবা মিলবে না। সেন্ট্রাল পার্কের পাশেই করুণাময়ী বাস টার্মিনাস। বিভিন্ন জায়গা থেকে সেখানেই বইমেলাগামী বাসগুলি থামবে। আবার করুণাময়ী থেকেই শহরের বিভিন্ন রুটে পৌঁছে যাবে বিশেষ বাস। পরিবহন দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই পরিষেবার জন্য অতিরিক্ত কর্মী অফিসারদের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে, যারা প্রতিনিয়ত মাইকের মাধ্যমে অ্যানাউন্স করছেন কত নম্বর বাস কখন ছাড়বে, তার গন্তব্য কোথায়, যার মাধ্যমে খুব সহজেই বাসের পরিষেবা পাচ্ছেন সাধারণ মানুষ। পাশাপাশি নামানো হয়েছে বাড়তি 3টি এসি বাসও। এছাড়া সরকারি বাসের সংখ্যাও বাড়ানো হয়েছে। করুণাময়ী থেকে কোন বাস কোন রুটে যাবে, বাসগুলির সামনের কাচের জানলায় তা লেখা থাকছে, যা দেখে যাত্রীরা নিজেদের গন্তব্য অনুযায়ী বাসে উঠতেও পাচ্ছেন। করুণাময়ী থেকে 20টি রুটে বিশেষ বাস চলছে। কলকাতা ছাড়াও শহরতলির একাধিক জায়গা যেমন ব্যারাকপুর, বারাসাত, বালিহল্ট, বারুইপুর, গড়িয়া, কামালগাজী, জোকা, ঠাকুরপুকুর, সাঁতরাগাছি পর্যন্ত মিলছে বাস পরিষেবা। বইমেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ রাত 8টায় শেষ বাসগুলি ছাড়বে গন্তব্যের উদ্দেশ্যে। সব মিলিয়ে শুধু অতিরিক্ত বাস চালানোই নয়, সুষ্ঠুভাবে বইমেলার 13 দিন যাত্রীদের পরিষেবা সঠিকভাবে যাতে দেওয়া যায়, তার জন্য প্রস্তুত দপ্তরের কর্মী থেকে আধিকারিকেরা। শ্রীপর্ণা দাসের রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক। চিত্রশিল্পীরা বইমেলায় ব্রাত্য কেন? পিছনে কি আর্যিকর কাণ্ড? মুক্ত মঞ্চ করতে না দেওয়া নিয়ে বিতর্ক চলছিলই। এবার নতুন সংযোজন বইমেলায় চিত্রশিল্পীদের জায়গা না পাওয়া। অভিযোগ, বহু দশক ধরে লিটল ম্যাগাজিন চত্বরের গা ঘেঁষে বসা চিত্রশিল্পীদের এবার বইমেলার মাঠে বসতে দেয়নি পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। গিল্ডের যুক্তি, চিত্রশিল্পীরা রাস্তায় বসে ছবি আঁকেন, বিদ্যুতের সংযোগ নিয়ম মেনে নেন না, আগুন লেগে যাওয়ার আশঙ্কা থাকে। কিন্তু গিল্ডের এই অভিযোগ মানতে রাজি নন চিত্রশিল্পীদের অনেকেই। তাঁদের পাল্টা দাবি, তারা বসার জায়গার ভাড়া দেন না বলেই হয়তো গিল্ড তাদের বসতে দেয়নি। অনেকে আবার এও মনে করছেন চিত্রশিল্পীরা আর্যিকর কাণ্ড নিয়ে বইমেলায় বসে ছবি আঁকতে পারেন, এই আশঙ্কা হয়তো কাজ করছে তাদের জায়গা না দেওয়ার পেছনে।
চিত্রশিল্পী ও লিটল ম্যাগাজিন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক মুন্না আহমেদ জানালেন, এবছর তাদের বসতে দেওয়া হবে না। গিল্ড থেকে তেমনই আভাস পেয়েছেন তারা। মুন্না বলেন, এবারই প্রথম আমাদের কোনো জায়গা দেয়নি গিল্ড। প্রতিবারই বইমেলায় 200 থেকে 250 শিল্পী এসে ছবি আঁকেন। বিশেষত দুস্থ শিল্পীদের এই সময় একটু আধটু রোজগার হয়। গিল্ড কর্তারা ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন যে এবছর আর কিছু হবে না। শুনেছি বিনা ভাড়ায় গিল্ড কাউকে আর জায়গা দেবে না। সেটা ওরা খোলাখুলি আমাদের জানালে আমরা ভাড়ার অঙ্ক নিয়ে আলোচনায় বসতে পারি। গিল্ডের সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায় জানিয়েছেন, চিত্রশিল্পী কিংবা হস্তশিল্পী ব্যবসায়ীরা বিদ্যুতের সংযোগ নিয়ম মেনে নেন না। গত বছর ওই জায়গায় আগুন লেগেছিল। এ প্রসঙ্গে মুন্নার বক্তব্য, আমাদের অন্যের থেকে বিদ্যুতের সংযোগ নিতে হয়, তবে সেটা হুকিং নয়। যা আলো দেয়া হয় তাতে ছবি আঁকা যায় না। গত বছরের যে অগ্নিকাণ্ডের কথা বলা হচ্ছে, সেই ঘটনার জন্য আমরা দায়ী নই। ঝিলের ধারে যেখানে শিল্পীরা বসেন সেখানে প্রচুর গাছ রয়েছে। শুকনো পাতায় কোনোভাবে আগুন লেগেছিল, সেই দায় আমাদের উপর চাপাতে চাইছে গিল্ড। এরই সঙ্গে মুন্নার আরও দাবি, আমাদের ধারণা গিল্ড আশঙ্কা করছে যে আরজিকর কাণ্ড নিয়ে শিল্পীরা ছবি আঁকতে পারেন, তাতে বিতর্ক তৈরি হবে। আমাদের জায়গা না দেওয়ার পেছনে হয়তো এটাও একটা কারণ। আমরা কিন্তু আগেই জানিয়েছিলাম আরজিকর নিয়ে ছবি আঁকার কোনো পরিকল্পনা আমাদের নেই। উল্লেখ্য, আরজিকর নিয়ে বিক্ষোভ চলাকালীন অনেক চিত্রশিল্পীও তাতে যোগ দিয়েছিলেন। অনেকেই মনে করছেন যে কারণে প্রকাশ্যে আরজিকর কাণ্ড নিয়ে ক্ষোভ বিক্ষোভ এড়াতে মুক্ত মঞ্চ এবার তৈরি করা হয়নি, সেই একই কারণে চিত্রশিল্পীদেরও বসতে দেওয়া হয়নি, যাতে আরজিকর কাণ্ড নিয়ে বইমেলায় বসে কেউ ছবি আঁকতে না পারেন। ত্রিদীপ অবশ্য কোনো নাম না করে বলেন, এমন কোনো কিছুই বইমেলায় করা যাবে না যা প্রচার পেলে অন্যদিকে নজর ঘুরে যাবে। আগামী দিনেও এ নিয়ে সতর্ক থাকা হবে। হাই নিউজ নেটওয়ার্ক। রাত পেরিয়ে সকাল, শেখ মুজিবরের স্মৃতি বিজড়িত 32 ধানমন্ডির বাড়ি ভাঙার কাজ চলছে। বাংলাদেশের ঢাকায় শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত 32 নম্বর ধানমন্ডির বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়ার কাজ চলছে বৃহস্পতিবার সকালেও। রাতভর অভিযানে ধ্বংসপ্রাপ্ত হয়েছে বাড়ির বেশিরভাগ অংশই। বাড়িটির সামনে জড়ো হওয়া কয়েকজন বলেছেন, স্বৈরাচারের কোনো চিহ্ন রাখতে চান না তারা। ভবনের বড় অংশ ভাঙার পর মানুষকে উল্লাসও করতে দেখা গিয়েছে। বুধবার বাংলাদেশবাসীর উদ্দেশ্যে ভার্চুয়ালি ভাষণ দেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ভাষণ সম্প্রচারের কথা আগেই ঘোষণা করে আওয়ামী লীগ ও ছাত্রলীগ। তা নিয়ে হাসিনা বিরোধীদের খুব পুঞ্জীভূত হচ্ছিল। বুধবার হাসিনার ভাষণ শুরুর আগেই সেই রোষ গিয়ে পড়ে 32 নম্বর ধানমন্ডির বাড়িতে। মুজিবের বাড়িতে তাণ্ডব, ভাঙচুর চালায় জনতা। পরে সেখানে অগ্নিসংযোগ করা হয়। এরপর বেশি রাতের দিকে বুলডোজার, ক্রেন, ভ্যাকুয়াম মেশিন নিয়ে আসা হয়। শুরু হয় মুজিবের স্মৃতি জড়ানো 32 নম্বর ধানমন্ডির বাড়ি ভাঙার কাজ। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী বুধবার রাত প্রায় 11টা নাগাদ ধানমন্ডিতে মুজিবের বাড়ির সামনে একটি ক্রেন এবং একটি এক্সকাভেটর নিয়ে বাড়ি ভাঙা শুরু হয়। রাত 12:30 নাগাদ ভবনের একটি অংশ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে বাড়ির বাকি অংশ ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। হাসিনার ভার্চুয়াল বক্তৃতার কথা সমাজ মাধ্যমে প্রচারিত হওয়ার পরেই বুধবার বিকেলে ধানমন্ডির 32 নম্বরের বাড়িটি গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরীফ ওসমান হাদি। সন্ধ্যা 7টার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। রাত গড়াতেই বুলডোজার এনে শুরু হয়ে যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রাণ পুরুষের স্মৃতি ধ্বংসের কাজ। কাজের অগ্রগতি বলছে বৃহস্পতিবারই শেষ হয়ে যাবে বাংলাদেশের জাতির জনকের স্মৃতি। বুধবার ধানমন্ডিতে মুজিবের বাড়ি ভাঙার প্রসঙ্গ উঠে এসেছিল হাসিনার ভার্চুয়াল ভাষণেও। তিনি বলেন, ধানমন্ডির 32 নম্বর বাড়ি থেকে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ওই ঘটনার পর পাকিস্তানি হানাদার বাহিনী তাকে গ্রেপ্তার করে। তখন এই বাড়িটিতে তারা লুটপাট করছিল, কিন্তু আগুন দিয়ে পোড়ায়নি, ভাঙেনি। ধানমন্ডির বাড়ির স্মৃতিচারণা করে হাসিনা জানান, শেখ মুজিব কখনো সেদেশের রাষ্ট্রপতি ভবনে বা প্রধানমন্ত্রীর বাসভবনে থাকেননি। এই ছোট বাড়িটিতেই ছিলেন তিনি। আওয়ামী লীগ নেত্রী বলেন, আমার মা অনেক কষ্ট করে এই বাড়িটির প্রতিটি ইট নিজের হাতে গেঁথেছিলেন। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর কথায় অনেক রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, বিশ্বের বড় বড় নেতারা এই বাড়িতে এসেছেন। আজ এই বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে কেন? বাড়িটির কি অপরাধ? এই বাড়িটিকে কেন এত ভয় পাচ্ছেন? আওয়ামী লীগের নেত্রীর দাবি, বাংলাদেশের সাধারণ মানুষ এর বিচার করবেন। হাই নিউজ নেটওয়ার্ক। পুরুষদের প্রবেশ নিষেধ, মহিলাদের খেলা থেকে রূপান্তরকামীদের নিষিদ্ধ করলেন ট্রাম্প। বুধবার ওই নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প। এখন থেকে রূপান্তরকামী খেলোয়াড়রা আর অংশগ্রহণ করতে পারবেন না মেয়েদের খেলায়। এবার এমনটাই জানিয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এর সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষরও করে ফেলেছেন তিনি। হোয়াইট হাউসে নয়া ওই নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প। সঙ্গে ছিলেন বেশ কয়েকজন শিশু ও মহিলা ক্রীড়াবিদ।
ছিলেন মার্কিন হাউস স্পিকার মাইক জনসন, কংগ্রেস ওম্যান মার্জোরি গ্রিন সহ শীর্ষস্থানীয় রিপাবলিকান নেতারাও। নির্বাহী আদেশে স্বাক্ষরের পর বিজয়ের হাসি হেসে ট্রাম্প বলেন, আজ থেকে মেয়েদের খেলাধুলোর বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধের অবসান হলো। প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পরেই ট্রাম্প স্পষ্ট করে দিয়েছিলেন যে আমেরিকায় এবার থেকে সরকারি খাতায় দুটি লিঙ্গ থাকবে, পুরুষ এবং স্ত্রী। এর বাইরে আর কোনো লিঙ্গ পরিচয়কে স্বীকৃতি দেওয়া হবে না তার জমানায়। চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ট্রাম্প জানিয়ে দেন শীঘ্রই তিনি এই বিষয়ে একটি নির্বাহী আদেশও জারি করবেন। নানা সূত্রে জল্পনা শুরু হয়, এখন থেকে পাসপোর্ট, ভিসা এবং অন্য সব সরকারি নথিপত্রে পুরুষ এবং মহিলা এই দুটি লিঙ্গেরই উল্লেখ থাকবে। নির্দেশ অনুসারে শারীরিক গঠনগত দিক থেকে যে মানুষ যে লিঙ্গের শুধুমাত্র সেটিরই উল্লেখ থাকবে সরকারি নীতিতে। রূপান্তরকামীদের জন্য এর আগে সরকারি নথিতে পৃথক লিঙ্গের ব্যবস্থা নিয়ে নীতি চালু করেছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন। 4 বছর আগে ওভাল অফিসের দায়িত্ব নিয়ে প্রথম দিনেই বাইডেন এই নীতি চালু করেছিলেন। ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসতেই ওই নীতি বদলে ফেলতে উদ্যোগী। এমনকি ট্রাম্পের নির্বাচনী প্রচারের প্রায় 50% জুড়েই ছিল সমকামী এবং রূপান্তরকামীদের বিরুদ্ধে প্রচার। প্রেসিডেন্টের শপথ গ্রহণের দিন ওয়াশিংটনের বিশপ ম্যারিয়ান এগডারবার্ট সমাজে সমকামী রূপান্তরকামী মানুষদের অস্তিত্ব স্বীকার করতে সরাসরি ট্রাম্পকে অনুরোধ করেন, কিন্তু তাতে চিড়ে ভেজেনি। ট্রাম্প রয়ে গিয়েছেন ট্রাম্পেই। সেই আবহে এবার এই নির্দেশকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। বুধবার ট্রাম্প বলেন, আমরা মেয়েদের খেলাধুলোর ঐতিহ্যকে রক্ষা করতে চাই। আমরা পুরুষদের মেয়েদেরকে মারধর কিংবা জখম করতে দেব না। এখন থেকে মেয়েদের খেলা শুধু মেয়েদেরই। ট্রাম্প আরও জানিয়েছেন, 2028 সালে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে অলিম্পিক্স হওয়ার আগেই এই সংক্রান্ত নিয়ম বদলের জন্য আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার উপর চাপ সৃষ্টি করবেন তিনি। Under the Trump administration, we will defend the proud tradition of female athletes, and we will not allow men to beat up, injure, and cheat our women and our girls. From now on, women's sports will be only for women. In recent years, the radical left has waged an all-out campaign to erase the very concept of biological sex and replace it with a militant transgender ideology. Female athletes have been forced onto the front lines, and men claiming to be girls have stolen more than 3,500 victories. That's a lot. All of that ends today because with this executive order, the war on women's sports is over. If you let men take over women's sports teams or invade your locker rooms, you will be investigated for violations of Title IX and risk your federal funding. Here we are. And this doesn't have to be long. It's just all about common sense. Doesn't have to be long. In a few moments, I'll sign a historic executive order to ban men from competing in women's sports. It's about time. হাই নিউজ নেটওয়ার্ক। পাঞ্জাবকে 3-0 গোলে হারিয়ে 20 ম্যাচে 46 পয়েন্ট নিয়ে টানা পঞ্চমবার সুপার 6-এর টিকিট পাকা করে ফেলল মোহনবাগান। জেমি ম্যাকলারেনের জোড়া ফলা, লিস্টন কোলাসুর পারফেক্ট শট, গ্রেগ স্টুয়ার্টের দুরন্ত আক্রমণ এবং বিশাল কাইথের ক্লিন শট। ঘরের মাঠেই পাঞ্জাবের বিরুদ্ধে এই হলো মোহনবাগানের রিপোর্ট কার্ড। যে রিপোর্ট কার্ডের ওপর জলজল করছে যে চলতি আইএসএল এর প্রথম দল হিসেবে সুপার 6-এ পৌঁছে গেলেন হোসে মলিনার ছেলেরা। বুধবার যুবভারতীতে প্রত্যাশিতভাবেই ম্যাকলারেনকে সামনে রেখে দল সাজিয়েছিলেন মলিনা। ঠিক তার পিছনেই স্টুয়ার্ট। এদিন কামিন্সকে প্রথম একাদশে রাখেননি সবুজ মেরুনের কোচ। টম অলরেড, অনিরুদ্ধ থাপা না থাকলেও যে মোহনবাগানের শক্তিতে ক্ষয় ধরে না, সেটাই প্রমাণ করে দিল এদিনের টিম গেম। শুরু থেকেই পাঞ্জাব এফসিকে চাপে রাখার চেষ্টায় ছিলেন স্টুয়ার্টরা। স্কট স্ট্রাইকারের জোড়া আক্রমণ শক্ত হাতে প্রতিহত করেন রবি কুমার। কোলাসুর নিশ্চিত গোলও আটকে দেন পাঞ্জাব গোলকিপার। আর সেই সৌজন্যেই প্রথমার্ধে গোলের মুখ থেকে গোল করতে ব্যর্থ হয় মোহনবাগান। প্রথম 45 মিনিট ম্যাচ 0 গোল থাকার পরেও খেলা জমে ওঠে দ্বিতীয়ার্ধে। দুই দলই মুহুর্মুহুর আক্রমণ করতে থাকে। পাঞ্জাবের নিশ্চিত গোল বারে লেগেও ফিরে আসে বাকি কৃতিত্ব সেই কাইতেরই। তার বিশাল হাতেই এবার ক্লিন শট মোহনবাগানের। এই ম্যাচে নামার আগেই আইএসএল এর 50টি ক্লিন শট রাখার নজির গড়েছেন তিনি, যার জন্য বুধবার তাকে আইএসএল এর পক্ষ থেকে 50 লেখা স্পেশাল জার্সি তুলে দেওয়া হয়।
খেলার বয়স যখন 56 মিনিট, অপেক্ষার ইতি ঘটে সবুজ বেলুন সমর্থকদের। ম্যাকলারেনের দুরন্ত শটে এগিয়ে যায় মোহনবাগান। 7 মিনিটের পর ডান দিক থেকে কোলাসুর নিখুঁত লং শট স্টুয়ার্টের পায়ে ডিফ্লেক্টে জড়িয়ে যায়, তবে গোলদাতার পাশে কোলাসুর নামই লেখা থাকে। পাঞ্জাবকে 3-0 গোলে হারিয়ে 20 ম্যাচে 46 পয়েন্ট নিয়ে টানা পঞ্চমবার সুপার সিক্সের টিকিট পাকা করে ফেলল মোহনবাগান। সেই সঙ্গে আরও এক ধাপ এগিয়ে গেল লিগ শিল্ড জয়ের মলিনার ব্রিগেড। অন্যদিকে 18 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে 9 নম্বরে থাকল পাঞ্জাব। হাই নিউজ টেটফক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।